প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্ত বাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনা বিষয় কওমি ডিগ্রি, বাস্তবতা ও রাজনীতি। আমার মনে হয় এই আমাদের আজকের বিষয় সম্পর্কে বিস্তারিত বেশি কিছু বলার নেই, কারণ সমস্ত পত্র পত্রিকা টেলিভিশনে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর সাবেক পরিচালক অধ্যাপক এবং শিক্ষাবিদ অধ্যাপক ডক্টরকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক সলিমুল্লাহ খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনাটা আমরা শুরু করব, কিন্তু শুরু করবার আগে চট্টগ্রাম ব্যুরো থেকে পাঠানো আমাদের রিপোর্টার জামশেদুল করিমের একটা রিপোর্ট দেখে নিতে চাই। সেই রিপোর্টটা দেখে আমরা আলোচনাটা শুরু করতে চাই। দেওবন্দি মতাদর্শী কওমি মাদ্রাসার শিক্ষার ইতিহাস প্রায় ১৫০ বছরের। যদিও এই শিক্ষার এতদিন কোনো সরকারি স্বীকৃতি ছিল না বাংলাদেশে। এর মধ্যে শুধু দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর মর্যাদা দেয়া হয়েছে গেল সপ্তাহে। সরকারি এই সিদ্ধান্ত নিয়ে চলছে নানামুখী আলোচনা। এই শিক্ষা সংশ্লিষ্টরা এমন সিদ্ধান্তে খুশি হলেও তার বিরোধিতায় মাঠে নেমেছেন সুন্নি আলেমরা, করছেন আন্দোলন। তাদের মতে এই স্বীকৃতি ধর্মীয় শিক্ষায় আরো বিশৃঙ্খলা বাড়াবে, যদিও তা মানতে নারাজ কওমি মাদ্রাসা বোর্ড। সেখানে কিন্তু এক লাফে তাদেরকে মাস্টার্স সমমান দেওয়া, এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা কোনো যুক্তিতেই খাটে না। এবং কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস করবার জন্য মোট কয় বছর লাগবে সেটাও কিন্তু নির্দিষ্ট না। সরকারের কোনো নিয়ন্ত্রণ এইসব মাদ্রাসা আগেও ছিল না। বাংলাদেশের মানুষ সবাই জানে এই কওমি মাদ্রাসা থেকে কি হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থান, এর পিছনে কওমি মাদ্রাসা দায়ী, এটা সরকারও বলে, সবাই বলে। জঙ্গি অপতৎপরতার যে একটি অপবাদ আমাদের প্রতি দিয়ে এসেছিল, এটা ঘোষিত হয়ে যাবে। আসলে কিন্তু ওলামায়ে দেওবন্দি জঙ্গি নয়। এই জন্য তারা হিংসার বশীভূত হয়ে আমাদের প্রতি এই সরকারের সাথে আপোষ করার অপবাদ দিয়েছে। তবে দাওরায়ে হাদিস মর্যাদা পেলেও স্বীকৃতির বাইরে থেকে গেছে নিচের স্তরের সব শ্রেণী। সেই স্বীকৃতি চান না কওমি নেতারাও। যে সমস্ত মারহালাগুলো রয়েছে এগুলো আমাদের স্ব বোর্ড নির্ধারণ করবে। আপাতত আমরা তাহার সরকারের স্বীকৃতির প্রয়োজন মনে করছি না। এদিকে সব মাদ্রাসার জন্য অভিন্ন নীতি ও একই বোর্ডের অধীনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা চান সুন্নি আলেমরা। বাংলাদেশে একটি মাদ্রাসা শিক্ষা থাকুক, কওমিরা কওমিতে পড়াক, আলিয়ারা আলিয়াতে লেখাপড়া করাবে, কিন্তু কওমি এবং আলিয়ার ১০ জন আলিম নিয়ে একটা বোর্ড হোক, যেই বোর্ড যে সিলেবাস নির্ধারণ করবে, যে কিতাবপত্র নির্ধারণ করবে, ওগুলো ওই মাদ্রাসায় পড়াবে। সরকারি হিসাব অনুসারে দেশে কওমি মাদ্রাসার সংখ্যা ১১,৯০০। এসব মাদ্রাসায় পড়ালেখা করছে ১৪ লাখ শিক্ষার্থী। এই হচ্ছে মূলত রিপোর্টটা, কারণ এখানে দুই গ্রুপের মত বিরোধটাও একটু ফুটে উঠেছে। আবার একটা ভালো প্রস্তাবও আছে যে উভয় পক্ষ থেকে নিয়ে করা হোক। কিন্তু তার আগে আমি যেতে চাই ডক্টর সিদ্দিকুর রহমান আপনার কাছে। সব মিলিয়ে যে দাওরায়ে হাদিসকে যে একেবারে মাস্টার্স দেওয়া হলো এবং যেভাবে সিদ্ধান্ত নেওয়া হলো, সেই প্রক্রিয়াটা কিভাবে দেখছেন? আর একটা হচ্ছে কওমি মাদ্রাসাকে যে কওমি যে কোর্স, তার যে স্বীকৃতি দেওয়া হলো, সেটাকেই বা কিভাবে দেখছেন? কারণ এতদিন কিন্তু এটা সরকারি কোনো ধরনের নিয়ন্ত্রণের বাইরে ছিল, সেটা নিয়ন্ত্রণের ভিতরে এলো বলে কি আপনি মনে করছেন? নিয়ন্ত্রণে এখনই এসে গেছে এই কথা কেউ দাবি করতে পারবে না। তবে আমাদেরকে চিন্তা করতে হবে যে ১৪ লাখ শিশু শিক্ষার্থী যেখানে লেখাপড়া করছে, তাদের লেখাপড়ার স্বীকৃতি অথবা মাদ্রাসায় কওমি মাদ্রাসায় লেখাপড়া করার পর সমাজে তাদের অবস্থান, তাদের আয়, চাকরি বাকরি করার সুযোগ থেকে তারা বঞ্চিত। তো অতএব আগেই করা উচিত ছিল যে এই শিশুরা এই দেশের নাগরিক, তাদেরকে আমরা যে শিক্ষা দিব, ওই শিক্ষার তার ব্যক্তি জীবনে দুইভাবে কাজে লাগাতে হবে। একটা হলো দেশে উৎপাদনের অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবে, আর একটা হলো তার আয় রোজগার বৃদ্ধি হবে। কিন্তু এই যাবত এটা হয় নাই। এখন প্রশ্ন হলো কওমিকে যেভাবে কওমির দাওরায়ে হাদিস ডিগ্রিকে যেভাবে স্বীকৃতি দেয়া হলো, ওইটা যদি প্রক্রিয়াগতভাবে হতো, প্রক্রিয়াগতভাবে অর্থাৎ এই কওমি মাদ্রাসার শিক্ষার প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত
কি পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়, কিভাবে মূল্যায়ন করা হয়, এই মূল্যায়নটা করার দায়িত্ব কার? যেমন এখানে ভাইস চ্যান্সেলর সাহেব আছেন, জেনারেলি ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির সমমানের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান ছাড়া ব্যাচেলর আর মাস্টার ডিগ্রি দেওয়া হয় না। আগে আলিয়া মাদ্রাসার বিএম এর ডিগ্রিও মাদ্রাসা এডুকেশন বোর্ড দিত, তখন কিন্তু তারা পরীক্ষায় বিভিন্ন কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেত না। পরবর্তী পর্যায়ে এই বিএ এবং এম এর কারিকুলাম করা, পরীক্ষা নেওয়ার দায়িত্ব ইসলামিক ইউনিভার্সিটিকে দেয়া হলো। এরপর থেকে গ্রাজুয়েটরা অন্য গ্রাজুয়েটের সমান মর্যাদা পাচ্ছে এবং সব জায়গায় অ্যাপ্লাই করতে পারছে, বিসিএস পরীক্ষা দিচ্ছে, ব্যাংকে, বিমায়, বিভিন্ন জায়গায় পারছে। কিন্তু কাওমি মাদ্রাসার ওরাই নিজে নিজে কয়েকটা মাদ্রাসা বোর্ড করে রাখছে। ওই বোর্ডগুলি কিন্তু স্বীকৃত না, এবং ওই বোর্ডে যে পরীক্ষা নেয়, ওই পরীক্ষা কিভাবে নেয়, লেখাপড়ার মান কি, তা কিন্তু মানে তারাই জানে। অন্য শিক্ষা ক্ষেত্রে যারা আছে বা দেশের গণ্যমান্য যারা আছে তাদের কোনো ধারণা নেই। তো অতএব আপনি মাস্টার্স ডিগ্রি দেওয়ার জন্য সরকার হয়তো চেষ্টা করছেন, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে এবং শিক্ষার গুণগত মান রক্ষা করতে হবে। সেটা আমি জাস্ট একটু আপনার কাছ থেকে অন্য জায়গায় যাবো, তার আগে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে যেটা বেফাক বলা হচ্ছে, মাদ্রাসা কওমি মাদ্রাসার যে বোর্ড আছে এবং সহ 6টা বোর্ড মিলে তারা দিয়ে থাকে, এবং যেটার প্রধান এখনো পর্যন্ত মৌলানা শফি আহমেদ প্রধান, তাদেরকেই মূলত দায়িত্ব দেওয়া হয়েছে এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং কাজ করবার। এই যে প্রক্রিয়াটা করা হয়েছে সেটিকে আপনি কিভাবে দেখছেন? না, এখানে সরকারের প্রতিনিধিও থাকা উচিত, শিক্ষা বিশেষজ্ঞ থাকা উচিত, যাতে করে, এবং মাদ্রাসার প্রতিনিধি তো থাকবেই। ওই জিনিসটা কিন্তু নমনীয় হওয়া উচিত কাওমি মাদ্রাসা যারা পরিচালনা করে, যে আমরাই করব, আমরাই পরীক্ষা নিব, আমরাই ডিগ্রি দিব। এই যে ব্যাপারটা, ওইটা কিন্তু মানে এই যাবৎ তো তারা করে আসছে ওইভাবে, এবং তাদের যে আউটপুট, তাদের যে গ্রাজুয়েট, তারা তো সমাজে বিভিন্ন ক্ষেত্রে যে যোগ্যতার প্রয়োজন, ওই যোগ্যতা তারা অর্জন করে নাই। ফলে তাদের গ্রাজুয়েটরা এক ধরনের বঞ্চিত হচ্ছে সুবিধার থেকে। এখনো তারাই করবে, তো তারাই যদি করে, সরকারের স্বীকৃতি এখানে কিভাবে দিবে? আগে তারাই করতো, তারাই ছিল, সরকার স্বীকৃতি দিত না, এখন সবকিছু তারাই করবে, সরকার স্বীকৃতি দেবে। হ্যাঁ, তো অতএব সরকার কি আপনার কাছে তাই মনে হচ্ছে? হ্যাঁ, সরকার যদি স্বীকৃতি দিতে হয় তাইলে সরকারের প্রতিনিধি ওখানে থাকতে হবে, এবং শিক্ষাক্রম অর্থাৎ কি পড়াবে, পরীক্ষাটা কেমন হবে, এই সম্পর্কে যাদের জ্ঞান দক্ষতা আছে ওই ধরনের লোকজন। আমি একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের কাছে যেতে চাই। যেহেতু আপনি উপাচার্য এবং আপনার জীবনের শুরু থেকে, মানে পেশাগত জীবনের শুরু থেকে এখন পর্যন্ত পরীক্ষা নিতেই যাচ্ছে, এবং সেটা অন্য সবারও চলে, শিক্ষক প্রত্যেকেরই যাবে। কিন্তু আমি বলছি যে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, এই যে ওভারঅল যে প্রক্রিয়ার ভিতর দিয়ে দাওরা হাদিসকে স্বীকৃতি দেওয়া হলো? এটা দুইভাবে বিশ্লেষণ। একটা হচ্ছে যে একটা স্ট্রিম অফ এডুকেশন, এটা পড়াশোনার একটা প্রক্রিয়া পদ্ধতি এবং শেষ পর্যন্ত সর্বোচ্চ ডিগ্রি, এটা হলো একটা দিক। আর এটা হচ্ছে এটা একটা রাজনৈতিক দিক আছে। কিন্তু আমরা এখন হয়তো দেখতে পাচ্ছি যে হেফাজতে ইসলাম, যেটার একসময় ভারতীয় নাম ছিল জামায়াতুল উলামা আল ইসলামী জাতীয়, তো এইগুলো যতটা না শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা দেয়া মানে যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রাসঙ্গিকতা, এর সাথে কিন্তু এটা একটু ভিন্নতা ছিল। জন্মের থেকে কিন্তু প্রতিষ্ঠানটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান একদম। এটা মানে দেওবন্দি, হ্যাঁ, 1866 সালের 31 মে ওটা যখন মাওলানা আবুল কাশেম সাহেব তৈরি করে, ওটা তৈরিই করছিল যে ওদের একটা, ব্রিটিশদের তো একটা চাল ছিলই, আর এদের মধ্যে একটা ভয় ঢুকছিল যে ব্রিটিশ উপনিবেশিক শাসকরা ইন্ডিয়ান মুসলিম একটা যে কালচার আছে, এই কালচারটা ধ্বংস করে দেবে। অতএব এটাকে প্রোটেক্ট করার জন্য এটা লার্নিং সেন্টার নামে প্রথমে খুলছিল, এবং ওইটা ছিল ওই ভারতীয় মুসলমানদের সংস্কৃতি রক্ষা করার এরকম একটা। এবং এর পরবর্তী পর্যায়ে কিন্তু এর
কাসেম সাহেবের যে ছাত্র হাসান, মাওলানা হাসান, সে ভারতের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করে সে জেলে যায় 1920 সালে। জেল না, ওই সময় তো নির্বাসিত হয় মাল্টায়, ফিরে আসে। এরা দলবল নিয়ে আবার ভারতীয় কংগ্রেসকে সমর্থন করে ভারতের স্বাধীনতা, এবং সেখানে কিন্তু এক ধরনের সেকুলার দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত ছিল। এই দেওবন্দের এখন যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, দেওবন্দের উৎপত্তিগত রাজনৈতিক ইতিহাসটা কিন্তু এরকম না, এবং সেখানে একেবারে পরধর্মের যেগুলো বলি আমরা, সহিষ্ণুতা, টলারেন্স, ইভেন এরা আহমদীয় সম্প্রদায় যারা আছে তাদের প্রতি যে ধর্মীয় বিদ্বেষ, এটারও বিরোধিতা ছিল এই দেওবন্দ। একেবারে এখনকার যে ব্যবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, যে 1910 সালে এসে 2010 সালে এসে বলতেছে যে নারী পুরুষ একসাথে কাজ করা যাবে কিনা, তাদের ঘরে থাকাই ভালো, যথাযথ পোশাক, ফতোয়া। 12 সালে এসে সালমান রুশদিকে ভারতে প্রবেশ নিষিদ্ধ করা। 13 সালে এসে ফটোগ্রাফি আদৌ বৈধ কিনা এগুলো নিয়ে ফতোয়া দেওয়া, ইন্ডিভিজুয়ালি ফতোয়া দেওয়ার যে বিষয়টা। দেওবন্দের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা প্রাতিষ্ঠানিকভাবে কোনো ফতোয়া দেয় না, ব্যক্তি বিশেষে দেয়, তখন আবার একজনের সাথে একজনের কনফ্লিক্ট দেখা দেয়, এগুলো আছে। কিন্তু আমি বলছি এই পুরো ব্যাপারটা এখন যেটা ঘটছে এটাও কিন্তু রাজনীতি মুক্ত না। এই যে দাওয়ায়ে হাদিসকে স্বীকৃতি দেওয়া, বা মাওলানা শফি সাহেবের গণভবনে যাওয়া, অথবা এর আগের ঘটনাগুলো, মে মাসের ঘটনা, এগুলো কিন্তু কোনোটাই একেবারে ইসলামী শিক্ষা আর হাদিস কোরআন এর মধ্যে সীমাবদ্ধ না, এর মধ্যে রাজনীতি আছে, এবং রাজনীতিটা একেবারে গৌণ কিছু না। তবে আমি যেটা বলি, এখন সর্বশেষ যে কথাটা হচ্ছে, দুইটা পাল্টাপাল্টি অবস্থান আমরা দেখলাম, যে এক দল তো স্বীকৃতি দেওয়ার বিপক্ষে, দেওবন্দের যারা, তারাও কিন্তু শুরু থেকেই এই স্বীকৃতি যেটা এটাও চায় নাই, এবং তারা মনে করতো স্বীকৃতি চাওয়া মানে হচ্ছে গভর্নমেন্টের একটা ইন্টারভেনশন এখানে হবে। তারা গভর্নমেন্টের কোনো গভর্নমেন্ট থেকে আমরা কোনো সাহায্যও নেব না, গভর্নমেন্টের স্বীকৃতিও চাই না, আমাদের মতো করে আমরা থাকবো। এটা হলো দেওবন্দের মানে একদম মূল তরিকা। এইটাই আমাদের দেশের কওমি মাদ্রাসা, যেটা কত 11,900 মাদ্রাসা, তাদেরও অধিকাংশ মাদ্রাসারই মনোবৃত্তি কিন্তু এরকমই ছিল, যে আমাদের গভর্নমেন্টের স্বীকৃতিরও দরকার নেই, গভর্নমেন্টের আমরা টাকা পয়সাও চাই না, টাকা পয়সা দিলে গভর্নমেন্ট ওটা ইন্টারফেয়ার করবে ইত্যাদি। এর মধ্যে আবার একটা অর্থনীতি জড়িত আছে, পরবর্তী পর্যায়ে হয়তো বলবো, কারণ এগুলো সবগুলো আবার যে ধর্মীয় শিক্ষা। আমি একটু যেতে যাবো সলিমুল্লাহ, তার হচ্ছে আপনাকে শুধু যে প্রক্রিয়া এটা হচ্ছে, এটা কি শুধু রাজনীতির কারণে? না, আমি বলছি যে এর মধ্যে দুইটা জিনিসই আছে। তবে ডিগ্রি দেওয়ার যে ব্যাপারটা, আপনি যদি দারুল উলুম দেওবন্দের কথা বলেন, এটা আপনি এখন ফেসবুকে গিয়ে ইয়েতে গিয়ে দেখেন, ইউটিউবে বা ফেসবুকে গিয়ে দেখেন, স্ট্যাটাসটিকে এটা একটা ইসলামিক ইউনিভার্সিটি, এবং এটার চ্যান্সেলর মজলিসে শুরা আছে একটা, ভাইস চ্যান্সেলর এই বর্তমানে মুফতি আবুল কাসেম নোমানি নামে এক মাওলানা, ওটার ভাইস চ্যান্সেলর। তার মানে হচ্ছে ওই ডিগ্রি যেটা ভারতবর্ষে দেওয়া হচ্ছে দাওরায়ে হাদিস, এটা একটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হচ্ছে, দেওবন্দ একটা ইউনিভার্সিটি। আর এখন যেটা হচ্ছে, আমি মনে করি যে হ্যাঁ, ওয়ান স্টেপ ফরওয়ার্ড, যারা একেবারেই কোনো ডিগ্রি চাচ্ছিল না, কোনো স্বীকৃতি চাচ্ছে না, কোনো সাহায্য চাচ্ছে না, এরা অন্তত এখন একটা স্বীকৃতি চাচ্ছে। আমি মনে করি একটা ধাপ এগুলো, আর স্বীকৃতিটা যখন দেখবে যে অকার্যকর, এটা তেমন কোনো কাজে আসে না, আপনি এসএসসি, এসএসসি, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট এগুলো কোনোটার খবর নাই, হঠাৎ করে একজন লোককে এমএ পাস ঘোষণা করলেন, ফাউন্ডেশন নাই, তো এইটা বিএ পাস করার আগে তো এমএ ভর্তি হইতে পারে না, বিএ পাস করলে তাহলে সার্টিফিকেট লাগবে, এই সার্টিফিকেট কে দিল, অনেকগুলো বিষয় হয়তো আসবে। আর আমার কেন জানি মনে হয় এতটুকু যখন এখন মনে হচ্ছে আর কি, মাওলানা শফির নেতৃত্বে এবং মাসুদ সাহেবের নেতৃত্বে বেশিরভাগ মাওলানারা যেহেতু এখন স্বীকৃতি চাচ্ছে, আস্তে 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 এই প্রসেসগুলো এক পর্যায়ে গিয়ে এটা স্বীকৃতির সাথে সাথে ওই প্রসেসটা আসতেই হবে, আদারওয়াইজ তার ডিগ্রি তো কোনো মূল্য থাকবে না বাজারে। সলিমুল্লাহ খান, আপনি কিভাবে দেখছেন? উনি বলেছেন যে এটা আসলে অ্যাকচুয়ালি পলিটিক্যাল ইভেন্ট। আমি যে কিভাবে দেখছি এটা ভালো বড় বিপজ্জনক হয়ে উঠেছে। আমি বলছিলাম যে আমাদের সমাজে ধরুন মুসলমানরা শতকরা 90 জন নয়, শতকরা 20 জন, তা যদি হয় যেমন ভারতে, তাহলে তাদের জন্য যদি তারা কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দাবি করে, আমি মনে করি আন্তর্জাতিক আইনের মূলনীতি অনুসারে সেটা দিতে হবে। জাতিসংঘের যে ঘোষণাপত্রকে আমরা বলি সার্বজনীন মানবাধিকারের ঘোষণা, তাতে কিন্তু এই স্বীকৃতিটা আছে, যে শিক্ষাকে 3 স্তরে সেখানে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, ওরা বলেছে এলিমেন্টারি অ্যান্ড ফান্ডামেন্টাল, আর হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল, আর একটা হচ্ছে হায়ার এডুকেশন।
এখন এটাকে আমরা কোন স্তরে দেখব যদি ধরেন, তো দেখা যাচ্ছে কি জাতিসংঘের অধিকার সনদ অনুসারে, মানে এটা আদর্শ, এটা কেউ মানতে হয় না, এটা একটা ফতোয়া। ফতোয়া মানে যেটা আপনি মানতে বাধ্য নন, কিন্তু এটা আপনাকে একটা উপদেশ দেওয়া হচ্ছে। আমরা আমাদের সংবিধানে তার অনেকগুলো উপদেশ গ্রহণ করেছি মৌলিক অধিকার আকারে। তার মধ্যে হচ্ছে এই যে প্রাথমিক শিক্ষা সর্বজনীন এবং সেটা সম্পূর্ণ খরচমুক্ত হবে, কিন্তু সেখানে কোনো সংজ্ঞা দেওয়া নাই প্রাথমিক শিক্ষা কাকে বলে, কত বছর পর্যন্ত। কিন্তু মানুষের প্র্যাকটিস অনুসারে আমরা জানি একটা শিশু 12 বছর স্কুলে থাকাটা, আমরা যেটাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বলি, সেইটাই হচ্ছে প্রাথমিক, এলিমেন্টারি এন্ড ফান্ডামেন্টাল। প্রাথমিক বললে একটু অনেক আহত হবে, সেকেন্ডারি পর্যন্ত। তারপরে হচ্ছে আমরা যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং অথবা এমনকি এই যে মুফতি হওয়ার শিক্ষা নিচ্ছি, এখানে কেউ থিসিস লিখছে না, কিন্তু এইটা হচ্ছে টেকনিক্যাল এন্ড প্রফেশনাল এডুকেশন। আপনি যে ডাক্তার পড়ার জন্য 5 বছর তারপর 2 বছর ইন্টার্নশিপ করতে হচ্ছে। আমরা যারা ল পড়েছি, যেমন আমি হলাম 10 আনি লয়ার, আমি 3 বছরে ল পাস করেছি, তাতে আমি হাইকোর্টের সনদ পেয়ে গেছি। এখন 4 বছর পড়তে হয়, তারপর 1 বছর LLM পড়তে হয়। আমি উকিল ভালো হতে পারিনি, কিন্তু আমার বন্ধুরা যারা উকিল হয়েছেন, হাইকোর্টের এখন জাজও আছেন অনেকে, তারা ওই 3 বছর পড়াই। কিন্তু এখন আমেরিকা দেখেন 5 বছরের কমে ল পড়া যায় না। এখন যখন আমরা আমেরিকায় পড়তে যাই, তখন তারপরে তোমার ইকুইভ্যালেন্সি আছে। আমাদের এখানে যে MA পাস করি, বলছি সত্যের খাতিরে, আমেরিকান এটাকে MA বলে স্বীকার করে না, এটাকে তারা শুধু BA গ্রাজুয়েশন হিসেবে ধরে। কিন্তু আমরা আত্মপ্রসাদ লাভের জন্য এটাকে বলি ম্যাজিস্টার আর্টিউম MA। আমাদের লয়ের ক্ষেত্রেও তাই, আমরা মাস্টার অব ল বলি, এটা গালভরা আমাদের ডিগ্রি। কিন্তু জানেন, এখন আমি বলি আমরা শুধু কওমি মাদ্রাসাকে আক্রমণ করছি, তার আগে আমাদের আত্মসমীক্ষা করা দরকার। আগে রাষ্ট্রকে আমরা পরীক্ষা করি। ইংরেজরা যখন এই দেশে এসে প্রথমেই শিক্ষা সংস্কার করার চেষ্টা করলো, তখন তারা প্রথমেই প্রশ্ন করলো যে আমরা এখানে শিক্ষার মাধ্যম কোনটা গ্রহণ করব। 3টা প্রশ্ন আসে, সংস্কৃত, আরবি না ইংরেজি। সংস্কৃত এবং আরবি এই যারা করছে তাদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হতো, আর ওদেরকে ওয়েস্টার্নাইজার বলা হতো। তাদেরই জয় হলো শেষ পর্যন্ত। কবে? ইংরেজ শাসন প্রতিষ্ঠার প্রায় 80 বছর পর। এর আগে কিন্তু সব ফার্সিতে লেখাপড়া চলতো। আমি কথাটা বলতে চাচ্ছি এই জন্য যে ইংরেজরা যে মাদ্রাসা করেছিল প্রথমে, আলিয়া মাদ্রাসা, সেখানে তারা ফার্সি ভাষা শেখার উপযুক্ত মানুষ খুঁজতেছিল যেন তারা আইন করতে পারে। তার একটা প্রায়োগিক দিক ছিল, এবং তারা আদালতে তাদের লাগতো, আমিন হিসেবে লাগতো, তাদের ইন্টারপ্রেটার হিসেবে লাগতো। এখন অনুরূপভাবে তারা বেনারসে একটা সংস্কৃত কলেজ করে জোনাথন ডানকানের নেতৃত্বে, এবং সেইখানে সংস্কৃত শেখা হতো যেন তারা আদালতকে সংস্কৃত ধর্ম, হিন্দু ধর্ম ব্যাখ্যা করতে পারে। এই যে দায়ভাগ মিতাক করা, এইসব আমি বলছি কি রাষ্ট্রের প্রয়োজন অনুসারে রাষ্ট্র কিন্তু মৌলবীদের কাজে লাগিয়েছে। কিন্তু একদল, আমি অনেক লম্বা কথা বলছি, আমরা সবসময় বলি যে দেওবন্দ থেকে এই লাইন শুরু হচ্ছে, 150 বছর আপনার খবরে বললো, কথাটা একই সাথে সত্য এবং অসত্য। কেন? কারণ মাদ্রাসা শিক্ষা আগে থেকে ছিল। মুঘল আমলে কিভাবে শিক্ষা হতো এদেশে, আমি তারও আগে কি করে শিক্ষা হতো, আমি 4 ধরনের মাদ্রাসা শিক্ষার কথা বলি। উসমানিয়া সাম্রাজ্যে 600 বছর ধরে মাদ্রাসা শিক্ষা আছে, তার সিলেবাস আছে। সাফাবি সাম্রাজ্য আছে, আমি খুব সংক্ষেপে বলছি, ইরানে আছে। ভারতের মুঘল সাম্রাজ্যের সময় যেটা হতো, তার একটা নাম বলছি লখনৌতে, এটাকে দর্শে নিজামিয়া বলে। তার সিলেবাসটা যে কেউ পড়তে পারে। আমি অবাক হয়ে যাচ্ছি, গত কয়েকদিন আমাদের দেশে আলোচনা করছি, কেউ সিলেবাসটা কি বলছে না। এখন ভারতের সর্বশেষ উত্তর ভারতে এক ধরনের সিলেবাস, দক্ষিণ কেরালা এক ধরনের সিলেবাস, মালয়ালমে এক ধরনের সিলেবাস। উদাহরণস্বরূপ মালয়ালমে, কর্ণাটকের ওখানে সম্পূর্ণভাবেই ওদের স্থানীয় ভাষায় পড়ানো হয়, উত্তর ভারতে উর্দুতে পড়ানো হয়। এবং কেরালার লোকেরা অভিযোগ করছে, বলা হয় ওই যে ভৈকম মোহাম্মদ বশির যে এলাকা থেকে আসছেন, তো বলে কি আমাদের ধর্ম শিক্ষা নাকি পারফেক্ট না, কারণ আমরা উর্দু জানি না। আমি বলছি এই ধরনের বাংলাদেশ সম্পর্কে একই কথা বলা যায়। বাংলাদেশের প্রথম প্রশ্ন হবে মাদ্রাসা কোন মাধ্যমে পড়ানো হয়। এই দীর্ঘদিন আমরা বাংলা মাধ্যম চালু করতে পারি নাই, কিন্তু এখানে আত্মসমীক্ষা করলে দেখা যায় আমরা সাধারণ শিক্ষার্থী তো তখন বাংলা থেকে ইংরেজিতে চলে যাচ্ছে, সেটার কোনো আত্মসমীক্ষা, কোনো জবাব নাই, শুধু ওদেরকে আমরা চাপ দিচ্ছি। অনুরূপভাবে কন্টেন্টে আসেন, এই যে সিলেবাস নিয়ে কথা বলছে, ভারতের সর্বজনীন শিক্ষা সংস্কার হয়েছে, সেটা আমি যেমন এই বইটা দেখেন, যোগিন্দর শিকন বলে এক ভদ্রলোক, তিনি PhD করেছেন লন্ডন থেকে ফ্রান্সিস রবিনসনের অধীনে। তার বইটার নাম হচ্ছে ব্যাস্টিয়নস অফ দ্য বিলিভার্স। এখানে তিনি নতুন সিলেবাসটা ছাপিয়ে দিয়েছেন। ভারতে যে নতুন সিলেবাস 2002 সন থেকে হয়েছে, আমি প্রথম 5 বছরের শিক্ষা, আমি দেওবন্দি লাইনের শিক্ষার কথা বলছি, প্রথম 5 বছর পড়াবে তারা, বিরতিতে যেতে হবে। আচ্ছা যা হোক, প্রথম 5 বছরকে তারা বলে, আমি সংক্ষেপে বলছি আপনাকে, এটার নাম হচ্ছে শোভা দিনিয়াত উর্দু ও ফার্সি। তারপরটা হচ্ছে কি দরজা আরবিয়া, এটা 8 বছর, ওইটা 5 বছর। এর আগে তারা যে মুখস্থ করা, এবং সর্বশেষ পর্যায়ে যেটা হলো 8ম বছরকে বলে সাল হাসতাম, 8ম বছর, এটার নাম হচ্ছে এই যে দাওরায়ে হাদিস শরীফ। আমি বলছি সিলেবাসটা আমাদের দেশে উত্তর ভারতকে অনুসরণ করে, এই দেওবন্দ লাইনের মাদ্রাসা। তা যে সেখানে কত বছর পড়ানো হয়, কি পড়ানো হয়, এটা তো আমাদের অনধিগম্য কোনো বিষয় নয়। এটা আপনি যদি দেওবন্দের ওয়েবসাইটে যান, তার ওয়েবসাইটে সবই আছে।
দেখতে পারেন আমরা এতটুকু পরিশ্রম করি না, শুধু টেলিভিশনে কেবলই সময় নষ্ট করি, এটা আমার অবাক লাগে। আমরা একটা বিরতিরই, খুবই ভালো কথা বলেছেন। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্ত বাক অনুষ্ঠানে কওমি ডিগ্রি বাস্তবতা ও রাজনীতি আলোচনা করছিলাম অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক সলিমুল্লাহ খানের সঙ্গে। সলিমুল্লাহ খানের কাছে আমি একটু পরে আরেকবার আসতে চাই, তার আগে আমি একটু যেতে চাই ডক্টর সিদ্দিকুর রহমান আপনার কাছে। সেটা হচ্ছে যে একটা বাস্তবতা এখানে আলোচনা এসছে, সেটা মূল কথা এটাই যে তাদেরকে ইনক্লুড করা দরকার, তাদেরকে মেইন একটা সিস্টেমের ভেতরে আনা দরকার, তার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু যেভাবে দ্রুততার সঙ্গে সবকিছু করা হচ্ছে বা মাস্টার্সকে একমাত্র সেই বিষয়গুলো চিন্তা করতে হবে, এটা পদ্ধতিগত আনতে হবে, তার জন্য হয়তো সময় লাগতে পারে, কিন্তু এটা উদ্যোগও নিতে হবে এই আলোচনায়। কিন্তু যেটা বড় আলোচনা, এত আলোচনা যে কেন হচ্ছে সেটাও কিন্তু একটা আলোচনার বিষয়। কেন হঠাৎ করে শেখ হাসিনা যখনই শফি হুজুরের সঙ্গে বৈঠক করলেন এবং এই দাওরায়ে হাদিসকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন, এবং তারপর যে আমরা আলোচনা শুরু করলাম, নিশ্চয়ই তার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। কারণ যে হেফাজতে ইসলাম কিছুদিন আগে আমরা 5ই মের কথা মনে করতে পারি 13 সালে, যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল, তার বিপরীতে এসে আবার সেই সরকারের সঙ্গে তারা বসছেন। এটার কারণ কি? এই রাজনীতি এটা কি শুধুমাত্র ভোটের জন্য এই কম্প্রোমাইজ বলে মনে হচ্ছে? আসলে মূলত শিক্ষা নয়, মূলত পলিটিক্স এখানে কাজ করছে। আপনার কি তাই মনে হয়? আসলে রাজনীতিতে শত্রু মিত্র বলে কেউ নেই, আজকে শত্রু কালকে মিত্র হয়ে যেতে পারে। তো অতএব আমরা যদি ব্রডার পার্সপেক্টিভে দেখি, এতদিন একটা ভুল করে আসছে জাতি, যারা এই ক্ষমতায় ছিলেন তারা ভাবেন নাই যে এত সংখ্যক ছাত্রছাত্রী যে লেখাপড়া করছে ওইটা সমাজেরও কাজে লাগছে না, রাষ্ট্রেরও কাজে লাগছে না, এবং গরিবের ছেলে মেয়েগুলি ডিপ্রাইভ হচ্ছে। তো ওইভাবে যদি আমরা চিন্তা করি, তাইলে এই মাদ্রাসা যা পড়াচ্ছে এবং মাদ্রাসা যে ডিগ্রি দিচ্ছে, এইগুলিকে একটা প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণযোগ্য করা প্রয়োজন মনে করি। এখানে রাজনীতি থাকতে পারে, ভোটের রাজনীতিও থাকতে পারে, কিন্তু মূল কথা হলো অ্যাড্রেস করতে হবে আমাদের এই সেক্টরকে, এবং ওই সেক্টরকে অ্যাড্রেস করে প্রথম অবস্থায় কিছু ছাড় দুই পক্ষেরই দিতে হবে, কওমিদেরও দিতে হবে এবং সরকারেরও দিতে হবে, এবং আস্তে আস্তে সরিয়ে নিতে হবে। এই আমরা যে আলিয়া মাদ্রাসার কথা বলি, আলিয়া মাদ্রাসায়ও এই যে বিজ্ঞান, গণিত, বাংলা এক পেপার পড়াতো, ইংরেজি এক পেপার পড়াতো, ওইগুলির থেকে সরে এসে এখন সাধারণ শিক্ষার মতো অনেকটা কারিকুলাম করে এর সাথে সাথে ধর্মীয় শিক্ষা চালানো হচ্ছে। অথবা এটা একদিনে হবে না, কিন্তু সুপরিকল্পিত হতে হবে, এবং তাদেরকে সাথে নিয়েই আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার বিশেষজ্ঞদের সাথে নিয়েই সরকার প্রতিনিধি সহ বিষয়টা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুতে হবে। কিন্তু এর আগে তো আমরা দেখেছিলাম মৌলানা মাসুদ মানে যিনি ইকরা বাংলাদেশের প্রধান, হ্যাঁ, ওনার নেতৃত্বে একটা কমিশন করা হয়েছিল, উনি একটা সুপারিশও করেছিলেন, সেগুলো ক্যাবিনেটে উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তারপর আবার হঠাৎ করে এটা হলো, যে কারণে লোকে এটার সঙ্গে পলিটিক্সটাকে অনেকে বড় করে দেখছে, যে হ্যাঁ পলিটিক্স না থাকাটা অস্বাভাবিকই, থাকতেই পারে। এবং কেউ কেউ বলছেন যেহেতু হেফাজতে ইসলামের অবস্থান অল থ্রু প্রতিক্রিয়াশীল, নারী বিদ্বেষী, প্রগতিশীলতা বিরোধী, ফলে তাদের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তাদের অবস্থান সেই জায়গায়, তাদের সঙ্গে তাদেরকে ওই চিন্তা থেকে, ওই বিশ্বাস থেকে যদি আনতে হয়, আপনি তো তাদের সাথে মিশতে হবে, বসতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, এবং ওইটার জন্যই তাদেরকে দূরে রেখে, তারা দূরে থাকতে চাইছে এতদিন স্বীকৃতি চায় নাই, এতদিন টাকা পয়সা চায় নাই। এখন যখন স্বীকৃতি চাচ্ছে, তাইলে স্বীকৃতিটা দেওয়ার জন্য যে প্রক্রিয়া, তাদেরকে বুঝাতে হবে যে প্রক্রিয়া, যেমন নাকি একটা ইউনিভার্সিটি যখন সরকার করে সংসদে নিয়ে যায় ইউনিভার্সিটি অ্যাক্ট, পাবলিক ইউনিভার্সিটি অ্যাক্টও সংসদে পাশ করা, অতএব তাদের ডিগ্রিটা যদি দিতে হয়, তাইলে ওই ধরনের একটা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের সমমানের প্রতিষ্ঠান কর্তৃক ডিগ্রি দিতে হবে। ওই তারা যে বোর্ড করলো, 4-5টা বোর্ডে তো আর ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি দিতে পারে না। তো অতএব এই বাস্তবতার কাছাকাছি তাদেরকে নিয়ে আসতে হবে, এবং তাদের যে কারিকুলাম সিলেবাস আছে এইগুলি মানে কমিটি করে
কমিটি যাচাই বাছাই করে পর্যায়ক্রমে পরিবর্তন আনতে হবে। পর্যায়ক্রমে মানে একদিনেই পরিবর্তন তারা সবটা মেনে নিবে না। তো অতএব আমার কথা হলো যে মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কি বলছে এর চাইতে বড় কনসার্ন হলো আমাদেরই ছেলে মেয়েরা, এই দেশেরই ছেলে মেয়েরা, তারা 17-18 বছর পড়ার পরও ডিপ্রাইভ হবে কেন সামাজিক সুযোগ সুবিধা থেকে। আমরা যেতে চাই ডক্টর মিজান আপনার কাছে, আমি পলিটিক্যাল অ্যাসপেক্টটা নিয়ে আমি কথা বলবো। না, অবশ্যই পলিটিক্যাল অ্যাসপেক্ট আমি তো বলি এই ভোটের জন্য কম্প্রোমাইজ কিনা মনে করেন? দারুল উলুম দেওবন্দ এটার জন্মের সাথে পলিটিক্স জড়িত ছিল, আপনি বলেছেন, এখনো জড়িত আছে। 1969 সীমান্ত গান্ধী, খান আব্দুল গফফার খান এই দারুল উলুম মাদ্রাসায় দেওবন্দে আসছেন। উনি ছাত্রদের উদ্দেশ্যে, সেই রশিদ মসজিদ আছে, আমি সৌভাগ্য হয়েছিল যাওয়ার ওখানে। রশিদ মসজিদ অনেকটা তাজমহলের আগারে তৈরি করা, ওটার নিচে বেসমেন্টে ওই রশিদের নামে ওই মসজিদটা, ওখানে বিরাট সমাবেশ উনি বক্তৃতা দিলেন। গফফার খান যে কথাটা বললেন, এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই দেওবন্দ, এই মাদ্রাসার ভূমিকা অত্যন্ত অবিস্মরণীয়। এটা তার বক্তৃতার মধ্যে আছে, গফফার খানের যে বক্তৃতা। হেফাজত উদ্দিন 71 সালে কি ভূমিকা? না, আমি বলছি তো এইগুলো তো বহুবার বদল। এখন সর্বশেষ ভূমিকার কথা আমি একটু আগে বললাম, দেওবন্দ এখন আর সেই ভূমিকা দেওবন্দ নেই। কিন্তু আপনি যদি দাওরায়ে হাদিস যে ডিগ্রিটা ওখানে দেয়া হয়, আমি বলছি এটা একটা ইউনিভার্সিটি লেভেলের ডিগ্রি, এবং এটার ফ্রি রিকুইজিট হচ্ছে 5 ইয়ার্স হচ্ছে প্রাইমারি লেভেল, যেটা তারা নাজিরা এরকম কি জানি একটা উর্দু শব্দ, সেখানে কি ভাষা পড়ানো হয় 5 ইয়ার্স প্রাইমারি লেভেলটা। সেখানে উর্দু, পার্সি, হিন্দি এবং ইংলিশও আছে। এটা আমি জানি আমাদের এই সিলেবাস আমার এখানে আছে, ইংলিশ আছে। আবার এরপরে এই 5 বছর পরে এরপরে শুরু হয় কোরআন শরীফ মুখস্থ করা, যেটাকে হাফিজিয়া বলি। এটা কম্পালসারি। কোরআন শরীফ মুখস্থ করতে কারো 2 বছর, কারো 4 বছর লাগে, 2 to 4 ইয়ার্স। তাহলে 5 আর 4 9 বছর। আর এর পরে শুরু হয় তাদের গ্রাজুয়েশন, যেটা এটা একটু 8 ইয়ার্স, 8 বছর। এই 8 বছরের পরেও আবার যাদেরকে আমরা মুফতি বলি, তাদের আবার একটা উচ্চতর, যেগুলো তাকমাল, ইফতা, এরকম বিভিন্ন 3টা ক্যাটাগরিতে ওদেরকে ডিগ্রি দেওয়া হয়। এটা মাস্টারের সমতুল্য। তা আমি বলছি যে সিলেবাস কি হবে না হবে, আমাদের মনে হয় একেবারে আকাশ থেকে পড়ে গেলে এরকম কিছু হওয়ার কোনো কারণ নাই। এগুলো অলরেডি শত বছর ধরে চলে আসতেছে, আস্তে আস্তে ওরাও একটা বিবর্তনের মধ্য দিয়ে কারিকুলাম সিলেবাস যেটা আছে, এটা একেবারে নতুন করে করার কোনো দরকার নাই। অনেক জায়গাতে আছে অলরেডি। জি, দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম বিপ্লব, আমি রাজবাড়ী থেকে বলছি। একটি অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গঠন করার জন্য 1971 সালে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু এখন আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাম্প্রদায়িকরণ করার চেষ্টা চলছে। অন্যদিকে কবি, লেখক, সাহিত্যিকদেরকেও ধর্মের ভিত্তিতে বর্জন করার চেষ্টা চলছে। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞান অর্জন করবে কিভাবে? ধন্যবাদ আপনাকে। না, আমি বলি এটা তো আমাদের প্রগতিশীল লেখকদেরকে বর্জন করা অত্যন্ত নিন্দনীয়। সেটা যদি কেউ কোথাও হয়ে থাকে, সেটা গভর্নমেন্টের দায়িত্ব দেখার। যেই কথাটা কিন্তু আমরা যারা অসাম্প্রদায়িক একটা দেশ এবং অসাম্প্রদায়িক একটা চিন্তা চেতনা যারা, তারাও কিন্তু আমরা বলে আসছি যে আমাদের 17 রকমের শিক্ষা ব্যবস্থা, 18 রকমের শিক্ষা ব্যবস্থা, একমুখী শিক্ষা ব্যবস্থা, ক্ষুদ্র ক্ষুদা শিক্ষা, একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলি। তো একমুখী যদি আপনি করতে চান, প্রথমে তো আগে একটু আপনি তো এখন নামাজের তরিকা কি হবে, আপনি উপরে হাত বাঁধবেন না ওখানে আর একটু নিচে হাত বাঁধবেন, এগুলো বিভিন্ন তরিকা আছে নামাজের, এগুলো পরে সেটেল করেন। আগে পশ্চিম দিকে ফিরতে হবে, মানে ক্যাবলার দিকে তো ফিরতে হবে, তারপরে আপনি তরিকাগুলো ঠিক করবেন যে আসলে কর্তৃক বাঁধবেন, নকশিবন্দি, এই বন্দি, সেই বহুবন্দি আছে, এটা আপনি পরে ঠিক করতে হবে। আগে একবার বলেন যে সবাইকে আমাদের ক্যাবলামুখী হতে হবে। তাই আমরা যে একমুখী শিক্ষা বলি আমরা, সেটা আমি মানে আক্ষরিক করতে ক্যাবলামুখী বলছি না। একমুখী মানে হচ্ছে আমাদের শিক্ষার একটা লক্ষ্য থাকবে এবং সবাইকে সেই দিকে যেতে হবে। আর যেটা আপনি বলছেন যে একটা এই ডাইভার্সিটি, এই পরীক্ষা পদ্ধতি, তারপরে এটা তো আমাদের ইউনিভার্সিটি ভেরি করে। আমাদের কারিকুলাম, আমাদের সিলেবাস
এবং ডিপার্টমেন্টগুলোর নাম, পাঠ্যপুস্তকের, আপনি আমাদের বাংলাদেশের সবগুলা ইউনিভার্সিটি যাচাই বাছাই করে দেখুন তো সবগুলো এক জিনিস পড়ে কিনা, একরকম পড়ে কিনা। আমি একরকম আপনাকে প্রশ্ন করতে, যে প্রশ্নটা করলেন দর্শক, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে টেক্সট বুক পড়ে চেঞ্জ হচ্ছে, সেটা হেফাজতের পরামর্শ হয়েছে বলেই আমরা এ পর্যন্ত আমাদের কাছে খবর। দ্বিতীয়ত অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তিনি বলেছেন যে তাদের সব দাবি যদি মানতে হয় এবং তাদের যে প্রতিক্রিয়াশীলতার যে মাত্রা, সেই দাবিগুলো সবগুলো মেনে নিতে, তাহলে আমাদেরকে তাহলে আর দেশ স্বাধীন করা দরকার কি ছিল, এরকম এক ধরনের কথা তিনি একটা টেলিভিশনের কথা বলে বসতে আমি দেখছিলাম। আপনি কিভাবে দেখছেন এটার সঙ্গে পলিটিক্সটাকে যদি দেখেন? এই যে বক্তব্য, এগুলি পলিটিক্যাল বক্তব্য। আমরা আজকে আলোচনা করতে বসেছি কওমি মাদ্রাসাকে সরকার তার বিশেষ একটা শিক্ষাকে মাস্টার্স পর্যায়ের সমান ডিগ্রি বলে স্বীকার করবেন, এটা তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করতে বসছি। এখন প্রথমে একটা জিনিস পরিষ্কার করা দরকার, কওমি মাদ্রাসা এবং হেফাজত ঠিক এক জিনিস নয়, যদিও বা হেফাজতের লোকের প্রাধান্য আছে। দেখার চেষ্টা করছি আপনি কওমি মাদ্রাসা আলোচনা করবেন, এটা হচ্ছে শিক্ষার ব্যাপার, আর হেফাজত হচ্ছে রাজনীতির ব্যাপার। হেফাজত 2010 সনে গঠিত হয়েছে যে মতলবে, এবং 2013 সনে তারা যে ভূমিকা করেছেন সেটা স্পষ্টভাবে প্রতিক্রিয়াশীল, তাদের চিন্তা চেতনা এখনো পশ্চাৎমুখী। এইটার না মেনে আমাদের কোনো গত্যন্তর নাই, কিন্তু এইটার থেকে তাদেরকে উদ্ধার করার দায়িত্ব সম্মিলিতভাবে জাতির আছে। এই যে ভদ্রলোক যে প্রশ্ন করলেন বিপ্লব, যে সাম্প্রদায়িকতা, এই কথার মধ্যে আমি একটা ইনসিকিউরিটি লক্ষ্য করি। আমি শুরুতে আপনাকে বলেছিলাম ভারতে, পশ্চিমবঙ্গে আজকে মাদ্রাসা হিন্দু মুসলমান একসাথে পড়তে পারে, আমাদের হেফাজত কি তাতে রাজি হবে? মানে কওমি মাদ্রাসা, এটা হচ্ছে ইনক্লুশনের প্রশ্ন। এখন মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা হচ্ছে, একসময় এটা কল্পনা করা ছিল না। আমি এই জন্য বলছি অনেক পরিবর্তন হচ্ছে, কারণ বাস্তবে এটা হচ্ছে তারা বলে জরুরিয়ত, অর্থাৎ প্রয়োজনে সিলেবাস বদলাচ্ছে। তারা ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করেছে দেওবন্দে, এখন একসময় সেখানে ইংরেজি শিক্ষা ছিল না, প্রাইমারি লেভেলে। হ্যাঁ, আমি বলছি এই জিনিসটা বোঝা দরকার। আমি একটা আবেদন করব ভুল ব্যাখ্যা না করার জন্য। অধ্যাপক মিজানুর রহমান যেটা বলছিলেন, ওখানে এই যে দাওরায়ে হাদিসের পরে 5টা স্পেশালাইজেশন আছে। উনি একটা তফসির, আর একটা হলো ইফতা, এই যে আমি এখানে দেখতেছি, আর একটাকে বলছি কম্পারেটিভ রিলিজিয়ন, আর একটা ফিকা, আর একটা অ্যারাবিক লিটারেচারও, নানা বিষয়, এতে কিছু আসে যায় না। আমি বলছি ধরেন তফসিরটা কি, তরজমা হচ্ছে অনুবাদ, তফসির হচ্ছে ব্যাখ্যা করা। একটা কথাকে ব্যাখ্যা করে আমাদের উকিলেরা কোর্টে কি করেন, তারা আদালতকে সাহায্য করেন আইনের ব্যাখ্যা দিতে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ধর্মীয় ক্ষেত্রে এটাকে তফসির বলি আমরা। কিন্তু মানুষের কথাকে মানুষ ইচ্ছে করলে ভুল ব্যাখ্যা করতে পারে। আমি একটা নিজের ব্যক্তিগত করুণ অভিজ্ঞতার কথা বলি। 2 দিন আগে এক টিভিতে আমি বলেছিলাম যে একটা হাদিস আছে, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, যার মানে হচ্ছে এই দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। তারপর আমি বললাম এইটা যদি সত্য হয় তাহলে বোঝা যাচ্ছে কৃষি জিনিসটা কত পবিত্র। আমি বলেছিলাম কৃষি জিনিসটা ইসলামে অনুমোদিত নয়, কিন্তু কিছু কিছু লোক বিকৃত করে, এটা আজকে ইনকিলাব পত্রিকা একটা খবর বেরিয়েছে যে আমি যেন বলেছি যে কৃষি অনুমোদিত নয়। এটা শোনারও ত্রুটি হতে পারে, কিন্তু এইটাকে নিয়ে লোকে এই যে তাদের আমি সবিনয় জিজ্ঞেস করি আপনার মাধ্যমে যে আপনি যদি আমার আগের বাক্যটা দেখেন তাহলে এটা আমি অনুমোদিতই বলেছি, এটাই স্পষ্ট হয়। কিন্তু ছাপার ভুল হতে পারে, ট্রান্সক্রিপশনের ভুল হতে পারে। এইটা হচ্ছে তফসিরের সমস্যা। ইসলামে আমি বারবার বলছিলাম টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন যেটা বলছে জাতিসংঘের সনদে, এইটা হচ্ছে এই মুফতি হওয়ার শিক্ষাটা। তারপর একটা শিক্ষা আছে যেটা হায়ার এডুকেশন, সেখানে জাতিসংঘ বলছে এইটার অধিকার সবার নাই, শুধু মেধাবীদের আছে, আপনি টাকা দিলেও পারবেন না। যেটাকে সৃষ্টিশীল শিক্ষা বলে, যেখানে আপনি নতুন ব্যাখ্যা রচনা করবেন। আপনি যেমন ভারতবর্ষে দেখা যায়, আমি আবুল কালাম আজাদকে অত্যন্ত সম্মান করি, যার আসল নাম ছিল মহিউদ্দিন আহমেদ। তিনি কিন্তু মাদ্রাসায় কোনোদিন পড়েন নাই। তার জন্ম যদি বা মক্কায়, তিনি আল আজহারে বেড়াতে গিয়েছিলেন কিন্তু কোনদিন পড়েন নাই। তিনি, আপনি জানেন, ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে মারা গেছেন 70 বছর বয়সে। তিনি তর্জমানুল কোরআন লিখেছিলেন। তাহলে কেমন করে সম্ভব হলো? তাকে তখন লোকে বলেছে তুমি মাদ্রাসায় পড়ো না, তুমি কোরআনের তর্জমা লেখো কি করে? সেইটা এখন তার এই তর্জমা দিল্লির সাহিত্য একাডেমি থেকে ইংরেজি অনুবাদেও বের হয়েছে অন্যান্য কথার মধ্যে। আমার মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যেটা ভারত থেকে আমি উদাহরণটা নিচ্ছি এই জন্য যে বাংলাদেশের মাদ্রাসাগুলো, এই যে 11,900 মাদ্রাসা, এরা দেওবন্দি লাইনকে অনুসরণ করে প্রধানত। এছাড়া আরো মাদ্রাসা আছে, লখনৌতে ফেরেঙ্গি মহল আছে। তাহলে কি আপনি বলছেন যে সরকার যে উদ্যোগটা নিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগটা নিয়েছেন, সেই উদ্যোগটা সবাই বলছেন এর ভিতরে একটা পলিটিক্যাল গন্ধ আছে? এখানে 2টা পলিটিক্স আছে। একটা হচ্ছে আগামী নির্বাচনের পলিটিক্স, সকলে তাতেই আগ্রহী। আমি বলছি কি আরেকটা পলিটিক্স আছে, যেখানে সরকার, বিএনপি, আমরা আমাদের সবাইকে একমত হতে হবে। সেটা কি, আমাদের দেশের যুবক সমাজের সামনে একটা এখন চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। সারা পৃথিবীতে যে চ্যালেঞ্জের কারণ সেটা হচ্ছে যাকে আমরা ভালো শব্দের অভাবে জঙ্গিবাদ বলছি, অনেকে হয়তো জিহাদি বলে।
কিন্তু জিহাদ কথাটা ইসলামের অন্য প্রসঙ্গ ব্যবহৃত হয়। আমি সেই জন্য জঙ্গি কথাটাকেই ব্যবহার করলাম কোট আনকোটের মধ্যে। এইটাকে কেমন করে আপনি দমন করবেন? আমাদের এখানে সরকার তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে, দেখেছেন, পুলিশ, র্যাব, সোয়াত এবং স্বয়ং সেনাবাহিনীকে কাজে লাগিয়েছে। অর্থাৎ তারপরেও যাদেরকে আপনি ধরতে পেরেছেন, যাদেরকে তাদের ভাষায় বলে নিউট্রালাইজ করতে পেরেছেন, তার বাইরেও কিন্তু এই আন্দোলন নিশ্চিহ্ন হয়েছে, এটা আপনি বলতে পারছেন না। 3 মাস পরে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন কি তাদের দুর্বল করা গেছে, নিশ্চিহ্ন করা যায়নি। সেই জন্য গোটা জাতির মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, এটা কেন হচ্ছে? এটা ইসলামের কারণে হচ্ছে না, কিন্তু ইসলাম সঙ্গে কিছু কিছু ভুল ব্যাখ্যার কারণে হচ্ছে। সেই ভুল ব্যাখ্যা নিরসনের দায়িত্ব কাদের? ইমামদের, মৌলানাদের, যাদেরকে আমরা বলি ওলামা, যারা হচ্ছে নবীর প্রতিনিধি। আমাদের ইসলামিক ফাউন্ডেশন 2 লক্ষ মৌলানাকে সোহরাওয়ার্দী ডেকে কদিন আগে কেন সম্মেলন করলো? বেশি আগে নয়, এই যে 1 সপ্তাহ আগে। এইটা কেন করলো? কারণ একটা তাগিদের বোধ এসছে। আপনি বলছেন তার অংশ হিসেবে এই কাজ, আমি মনে করি তার অংশ হিসেবেই। আমরা একবার শেষে এসে গেছি। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে জানতে চাই, তাহলে এই মুহূর্তে আপনার পরামর্শটা কি এই টোটাল প্রক্রিয়া নিয়ে? এই প্রক্রিয়াটা শুরু হলো, এটাকে সাধুবাদে আমাদের জানাতে হবে। রাজনীতি পিছনে যা থাকুক, কিন্তু এটাকে পরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে একসাথে তাদেরকে নিয়ে এগুতে হবে। অর্থাৎ তাদের ডিগ্রিটা যাতে হয়, কারিকুলাম যদি আমাদের যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করতে হবে। এবং পরিবর্তন যা আমরা আশা করি পুরোটা হয়তো প্রথম এক ধাপে হবে না, ধাপে ধাপে ওইদিকে যেতে হবে। আমি একটাই বলবো, আমি বলবো যে আমি শুরুতেই এইভাবে বলছিলাম যে এর মধ্যে রাজনীতি এবং দুটোই আছে। আমি যেটা কনক্লুশনে যেটা বলবো যে একেবারে দেওবন্দের হাসান আহমেদ মাদানী সাহেবের ওই রাজনীতি যেটা অসাম্প্রদায়িক এবং ধর্মীয় টলারেন্স, এবং ইভেন বললাম না আহমদিয়া সম্পদের বিরুদ্ধে তাদের বলছিল যে এটাও সহিষ্ণুভাবে। আমি একটু যোগ করে বলি, হিন্দু মুসলমান মিলনের রাজনীতি করতেন তারা। এটা হলো আমার দেওবন্দের ওই সময়ের পলিটিক্সটা সেটা তো নিতে হবে আর বর্তমান সিলেবাসটা নিতে হবে। আমি যদি এটা যদি কম্বিনেশন করা যায়, সিলেবাসটা হতে হবে ওই ইংরেজি সহ এবং আধুনিক একটা সিলেবাস, আর রাজনীতি হতে হবে ওই যেটা টলারেন্সের, পরমত সহিষ্ণুতা। অসংখ্য ধন্যবাদ। আমরা শুধু এইটুকু আবেদন করব যে বর্তমান হেফাজত নেতাদের এবং কওমি মাদ্রাসার শিক্ষকদের, মৌলানা আহমদ শফি সহ সবার কাছে, আপনারা প্রকৃত প্রস্তাবে যদি দেওবন্দি হয়ে থাকেন, দেওবন্দের যে পরিবর্তনটা হচ্ছে সেটা অনুসরণ করুন। তারা পরিষ্কার বলছে সব সীমান্তে গিয়ে আমাদের এখানে টেররের কোনো জায়গা নাই, সন্ত্রাসের কোনো জায়গা নাই। অথচ তাদের বিরুদ্ধে একটা ভুল প্রচার চলছে। কেন বলি? 2001 সনে আমেরিকান আক্রমণের পর, 1 সেকেন্ড শেষ করছি, তাদেরকে বলা হয়, তারা বলছিল কি আমেরিকান দ্রব্য খাওয়া হালাল নয়, মানে এটা বর্জন করতে হবে। এই ফতোয়ার জন্য তাদের বিরুদ্ধে আবার বদনাম হয়। আমি বলি আমরা যে জিনিস খাচ্ছি, আমি যদি মৌলভী হতাম বলতাম আপনার এই যে কোকা কোলা খাওয়াটা হালাল নয়। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সবাই ভালো থাকবেন।